তার এক কথা আমি রিহান ভাই তার এক কথা আমি রিহান ভাইয়ের সাথে যাব। রোকেয়া মেয়েকে অসুস্থ বলেও আটকাতে পারে না। মীরার জবাব, আমি আর সুস্থ হব না আম্মা। রেহনুমা বেগম, মীরা, রিহানের সাথে আর সামনের ড্রাইভারের সাথে রিহানের বাবা 1.5 ঘন্টার সময় নিয়ে দ্রুত তারা হসপিটালে পৌঁছালো। গাড়িতে মীরা ছটফট করেছে পুরোটা সময়। রিহানের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মীরা আসার সময় পুরো রাস্তা রিহানের ব্যান্ডেজকৃত মাথায় হাত বুলিয়ে এসেছে। হসপিটালে এসেও মেয়েটা একটুও কাঁদল না। রেহনুমা অবাক হলো। গতকাল রাত থেকে মেয়েটা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে অনেকবার। সেই মেয়েটা হঠাৎ করে কেমন শক্ত হয়ে গেল। তবে একটু ভালো লাগলো, মেয়েটা নিজেকে একটু হলেও সামলাতে পারছে। পরিস্থিতি যেমনই হোক সেটা বুঝতে পারা, নিজেকে সামলে নেওয়া, এটাই মুখ্য। ভেঙে পড়া কোনো সমাধান নয়। ঢাকা রিহানের চাচা চাচি আর রোকেয়া, নীনা বেগম বাদে আর বাকিরা সবাই চলে এসেছে। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরোলো এবং আতিক চৌধুরীর সাথে বলল সব ঠিকঠাক, এখন রাতের মধ্যে জ্ঞান ফিরে তবে আর কোনো ভয় থাকবে না। এটুকু খবর পেয়ে সবাই শুকরিয়া আদায় করলো, কারণ রিহানকে যখন হসপিটালে আনা হয় তখন তার পালসও নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে ডক্টররা তাকে মৃত ভেবেই নিয়েছিল। দীর্ঘ সময় সে পানির নিচে ছিল, তারপর মাথায় আর বুকের হাড়ে আঘাত, কিন্তু আল্লাহর অশেষ রহমতে রিহান বেঁচে গিয়েছে। বেশ ভালো একটা কেবিন দেওয়া হয়েছে রিহানকে। সেখানে সোফায় চিন্তিত মুখে বসেছিল কেউ আবার দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে কখন জ্ঞান ফিরবে রিহানের। মীরা বসে আছে রিহানের বেডের পাশের একটা টুলে। তখন একজন নার্স এসে স্যালাইন খুলে আবার একটা লাগালো। এর মধ্যে রিহান নাড়াচাড়া করতে লাগলো। নার্স ডক্টর ডাকলো। ডক্টর এসে চেক আপ করে মুচকি হেসে বলল, ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন, বাট বি কেয়ারফুল। ডক্টরের নির্দেশনা মেনে অবশ্যই চলাফেরা করতে হবে। রিহান তখন পিট করে সবার মাঝে মোর্চা যায় করছে সেই মীরার দিকে তাকিয়ে আছে। মীরার মুখ বেদনার ছাপ স্পষ্ট, কিন্তু চোখে ক্লান্তি। রিহান বুঝতে পারছে তার জন্য মেয়েটা আবারও কষ্ট পেয়েছে। কত সময়? পুরো একদিন এক রাত। রিহানের বুক ভারী হয়ে আসে। বুকের এক পাশে ব্যান্ডেজ টনটন করছে সেখানে। তবে এক হাত উঁচিয়ে মীরাকে এশায় কাছে ডাকলো। ফ্যাল করে তাকিয়ে থেকে মীরা শাশুড়ির আড়ালে গিয়ে রিহান বিস্ময় নিয়ে কিছু ভাবতে ভুলে গেল। শুধু অবাক হয়ে এক দৃষ্টিতে মীরার বাহুর দিকে তাকিয়ে রইল। কাছে আয়। মীরা গেল না, দাঁড়িয়ে রইল ঠাই। রিহান চোখ বন্ধ করে ভালো হাতটা তর্জনী আঙ্গুল কপালে রেখে ফোলা অধর কামড়ে ধরল। ব্যথিত শরীরে মেয়েটার চোখের আড়ালে হাসে পুরুষটা। চোখ বন্ধ রেখে ফের বলে উঠল, আসবি না? মীরা মাথা নাড়ে, যার অর্থ না। একটু আগে মেয়েটা ফ্রেশ হয়েছে, শাড়ি চেঞ্জ করে 3 পিস পরেছে। রেহনুমা মীরাকে খাবার খাইয়ে দিয়ে তারপর রাত 8টার দিকে সবাই চৌধুরী বাড়ি চলে গিয়েছে। এখন হসপিটালে শুধু মীরা আর আতিক চৌধুরী, একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট বাহিরে রয়েছে, যে কোনো প্রয়োজনে সে হাজির থাকে। মীরা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে রিহানের দিকে। রিহান কেন একটু সতর্ক হয় না? কেন নিজের খেয়াল রাখে না? যদি লেট হয়ে যাচ্ছিল তাহলে কেন আসতে হয়েছিল আবার ফিরে? থেকে গেলে কি হতো চৌধুরী বাড়িতে? আবার পরক্ষণেই অপরাধ ভুগছে। যদি সে রিহানের সাথে চলে যেত তবে হয়তো প্রতিদিন এত পথ জার্নি করে পোস্টটাকে গ্রামে ফিরতে হতো না, আর না এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। বোকা মীরা এটা ভাবছে না বিপদ যদি ভাগ্যে থাকে তাহলে সেটা ঘরে বসে থাকলেও আসবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, কিন্তু বিপদে পড়লে মানবজাতি এটা ভুলে বসে। শুধু আফসোস আর আফসোস মুখে লেগেই থাকে। যেটা করা মোটেও ঠিক না। বিপদ যদি উপরওয়ালা দিতে পারেন তাহলে সেই বিপদ থেকেও তিনি উদ্ধার করবেন, কিন্তু আমরা আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলি, আফসোসের সুর তুলি। মীরার হয়তো বর্তমান এমনই অবস্থায় রয়েছে। রিহানের ফোন কোথায় জানা নেই কারোর। মীরার ফোন শেখ বাড়িতে ছিল, এটা আনা হয়েছে বিকালে। এখন এটা চার্জে দেওয়া। রিহানের বেডের কাছে ফোনটা অনবরত বেজে চলেছে। মীরা জানে রিহান কল ধরবে না, খুব সাবধানে গিয়ে ফোনটা রিসিভ করলো। কানে ধরতে রোকেয়া বেগম কথা বলল, খবর পেয়েছে?
খবর পেয়েছে মীরা নিজেকে দোষারোপ করছে রিহানের এমন অবস্থার জন্য, যেটা করা একদম অনুচিত। কত কিছু বলে মেয়েকে বোঝালো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এসব নিয়ে যেন নিজেকে দায়ী করে রিহানকে অবহেলা না করে। মীরা মন দিয়ে শুনি শুধু হু হ্যাঁ করে ফোন রাখলো। রিহান তখন চোখ উল্টে তাকিয়ে আছে মীরার দিকে। ব্যথা হচ্ছে চোখে, তবু তাকিয়ে আছে। মীরা থতমত খেলো, দু কদম পেছনে এসে মীরার সামনে দাঁড়ালো। নিজের একটা হাত বুকের কাছে ব্যান্ডেজটার উপর রাখলো। গত পরশু এই পক্ষ একদম ভালো ছিল। রাতের মধুময় মুহূর্ত শেষে এখানে মাথা ঠিকই ঘুমিয়েছে, প্রশান্তির ঘুম। কিন্তু এটা হয়তো আগামী 1 মাসও আর সম্ভব হবে না। মীরার বুকের ভিতর যন্ত্রণা হয়, চোখ জলে টলমল করে, চোখে জল। ঘন পাপড়ি ভিজে উঠেছে, গোলাপি ওতরজোড়া কেমন ফ্যাকাশে হয়েছে। রিহানের চোখে তো মেয়েটাকে ভয়ঙ্কর সুন্দরী দেখাচ্ছে। মীরা ঠোঁট উল্টে বলল, আমি এখানে ঘুমোতে পারবো না আর। কে বলেছে পারবি না? তুই দরজাটা আটকে আয়। রিহান ধীর কণ্ঠে বলল। মীরা দরজা বন্ধ করে এলো। রিহান পাশেই ইশারা করে শুতে বলল মেয়েটাকে। মীরা ঘাড় নাড়ে। রিহান জানে তার সমস্যা হবে ভেবে মেয়েটা সেজন্য সারা রাত বসে থাকার প্ল্যান করেছে। যদিও চাইলে সোফায় শোয়া যাবে, কিন্তু মীরা যে সেখানে যাবে না ভালোই জানা রিহানের। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল মীরা। রিহান শুধু তাকিয়ে আছে ওর মুখের দিকে, যা দেখে মীরা অপ্রস্তুত হচ্ছে। পায়ে জুতা খুলে উঠে বসে। দেহ সিমসাম গরনের হওয়ার সুবাদে খুব সহজে শুয়ে পড়তে পারে, কিন্তু এদিক ওদিক কোনো দিক হওয়ার চান্স নেই। যদি নড়চড় করতে হয় তবে রিহানের দিকে চাপতে হবে, যেটা মীরা চাইছে না। রিহান ভালো হাতটা দিয়ে মীরার মাথাটা কাত করে দিল, এরপর নিজেও একটু আর হয়ে শুয়ে তাকিয়ে রইল মীরার মুখের দিকে। মীরা অল্প সময়ে চোখ বন্ধ করে লজ্জায়। এত দেখার কি আছে ভেবে পায় না মেয়েটা। আজ ভোরে এসে বাংলাদেশে পৌঁছেছে কাজল, ইফাত, শিশির। সোজা হসপিটালে এসে পৌঁছালো সকাল 8টা বাজতে বাজতে। আজ রিহানকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। 1 সপ্তাহ হসপিটালে থেকে রিহান অতিষ্ঠ। সে নিজের রুমে থাকবে, নিজের বিছানায় থাকবে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে হসপিটালে মীরা খাবার খেতে পায় না, ঘুমায় না। মেয়েটাকে কতবার করে সবাই জোর করেও বাড়ি নেওয়ার জন্য রাজি করাতে পারছে না। রিহান তাই বাড়িতে নিচে চলে যাবে। এতে অবশ্য মীরা খুশি হয়েছে। হসপিটালের নার্সগুলো আরও বেশি ছোকছোক স্বভাবের। মীরার একদম ভালো লাগে না মেয়েগুলোকে। ডিপ্লোমা করা 3টা মেয়ে হয়তো ইন্টার্নশিপ করে বর্তমানে। বয়স কম। ডক্টর যখন চেক করতে আসে তখন ওরাও আসে, আর তখন কেমন অসুস্থ রিহানকে আর চোখ দিয়ে গিলে খায়। তার সাথে লজ্জা যেন একজন আরেকজনকে কুতাকুতি করে মীরার তখন রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করে। ওরা কি দেখে না পুরুষটা বিবাহিত, তার স্ত্রী আছে? এভাবে পরপুরুষকে দেখার কি আছে ভেবে মীরা হতাশ। শুধু রিহানের জন্য কিছু বলতে পারে না। চুপচাপ যতক্ষণ ওরা থাকে ততক্ষণ একদম রিহানের সাথে ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বয়স্ক ডক্টরটা তখন মীরার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি শুধু। কিন্তু আজ শিশির এসে মীরাকে সাইডে নিয়ে এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। ভালো করে দেখলো, হা হুতাশ করে দুঃখ প্রকাশ করে। এদিকে মীরা অসহায়। সে জানে এই 8 দিনে তার অবস্থা খুব অবনতি হয়েছে। শরীর শুকিয়েছে, চাপা ভেঙে গিয়েছে, চুল উসখুস, ফ্যাকাশে মুখ, ক্লান্তি চোখ, দুর্বল শরীর। এদিকে ডক্টর যেতে একজন নার্স ইফাদের কাছে গেল। শিশির বিষয়টা লক্ষ্য করে তাচ্ছিল হাসে। ইফাত নার্সটার সাথে কথা বলে শিশিরকে এভাবে তাকাতে দেখে থতমত খেল। বিষয়টা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো। মেয়েটা নিশ্চয়ই আবার তাকে ভুল বুঝছে। নার্সকে মেকি হেসে বিদায় দিয়ে দ্রুত কদম ফেলে এদিকে এলো। কেবিনে তখন কাজল রিহানের সাথে কথা বলছে, আর মীরা শিশির সোফার কাছে দাঁড়িয়ে আছে। ইফাত ওদের কাছে গিয়ে ঝটপট বলে উঠল, আরে নাস, আমার কথা না, রিহান এর ফোন নম্বর চাইছে। বলতে গিয়ে মাঝপথে থামে ইফাত। শিশির ভুর কুচকে নিল। ইফাত একবার, শিশির একবার, মীরা আবার রিহানের দিকে তাকায়। রিহান বিরক্তি নিয়ে তাকিয়ে আছে, আর মীরা খুব শান্ত। ইফাত হুট করে নিজের মুখের ভেতর তর্জনী আঙ্গুল ঢুকিয়ে দাঁত দ্বারা কামড়ে ধরল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে উঠল, মিস্টেক, আমি বিয়ে ভেঙে গেল। শিশির পিটপিট করে তাকায়। মীরা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। কথার অর্থ বুঝে না মেয়েটা।
এর মধ্যে রিহান দাঁতে দাঁত চিপিয়ে চিপিয়ে বলে উঠল, হ্যাঁ, একদম ঠিক ধরেছিস ফাজিল। কাজল ইফাতকে যেতে বলে, যেখানে যাবে শুধু ঝামেলা। ইফাতকে রিসিপশনে গিয়ে সব ফর্মালিটি পূরণ করতে বলে সে রিহানের হসপিটালে পোশাক বদলে দিতে নেয়। রিহান নাকচ করে দেয়, শিশির বাইরে যায়। কাজল ব্যাগপত্র নিয়ে পেছনে আসে। মীরা রিহানকে সাহায্য করলো, আর লজ্জায় লাল নীল হলো। যদিও হতো না, তবে রিহান বিরক্ত করে মেয়েটাকে পেটে হাত দেয়, চোখে ফু দেয়, ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করে। মীরা মহাবিরক্ত, দাঁতের দাঁত চেপে কাজ শেষ করে রিহানকে নিজের এক কাঁধে ভর করে রুমের বাহিরে নিয়ে আসে। এরপর বাকি পথ কাজল নিল গাড়ি পর্যন্ত। ওরা শেখ বাড়ি চলে এসেছে। রিহান কিছুতেই গেল না চৌধুরী বাড়ি। মীরা এটা নিয়ে বেশি খাটলো না। তারা বাড়িতে এসেই সে 11টা বাজে। এসে পরে মীরাকে কিছুই করতে দিচ্ছে না। রিহানের মা চাচি তার নিজেরাই রিহানের খেয়াল রাখছে। দুপুরের খাবার রিহানের মা নিজে ছেলেকে খাইয়ে দিয়েছে, আর ওষুধ সব কাজল আর রোকেয়া বেগম মেয়ের খেয়াল রাখছে। যদিও রিহানের সেবা সুযোগ পেলে করেছে, তবে মেয়ে তার ভীষণ আদরের, ভালোবাসার মানুষের শেষ চিহ্ন। এই মেয়ের দিকে তাকে ভালোবাসার মানুষটার কথা ভেবে তার শেষ স্মৃতি আঁকড়ে ধরে রূপ যৌবন সব শেষ করে দিয়েছে। সেই মেয়েকে এক সপ্তাহ দেখতে পায়নি, ছুতে পায়নি। মায়ের মন অস্থির। পুরো বিকেল রোকেয়া মেয়েকে গোসলে খাওয়া, চুল শুকিয়ে মাথায় তেল লাগিয়ে দেওয়া সব করলেন। এরপর রিহানের খোঁজ নিল, কিন্তু মীরা এলো না। রাতের খাবার নিয়ে তারপর সে রুমে এলো। রিহানের চেপে রাখা ছটফটানি মেয়েটাকে দেখে আরও কয়েকগুণ ভালো। মীরা খুব শান্ত, তবে মুখের ভাবভঙ্গি গম্ভীর। খাবার থেকে শুরু করে ওষুধ দেওয়া সব মেয়েটা নীরব থেকে করল। রিহান অস্থির। এখন 2 হাত ঠিকই আছে তার, শুধু বুকে আর পায়ের প্লাস্টার করেছে, নয়তো আর কোনো আঘাত নেই। তাই খুব সহজে মীরাকে ধরতে পারে। 2 হাতে জড়িয়ে ধরে বসা অবস্থায় মীরা দাঁড়িয়ে আছে। পেটে মুখ গুজে রিহান বলে উঠল, রেগে আছে কেন আমার জান? মীরা এই প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে। বুকের ভেতর টিপ টিপ শব্দ হয় রিহানের কণ্ঠে, তবে পরপরই নিজের অদ্ভুত প্রশ্ন করল, আপনি আর একটু অসুন্দর হলে কি এমন ক্ষতি হতো রিহান ভাই? কার কিসে ক্ষতি হয় জানি না, কিন্তু তুই যে আমাকে ভাই ডাকিস এতে আমার বিরাট ক্ষতি হয়। রোমান্টিক মুড নষ্ট করতে যথেষ্ট, বেয়াদব মেয়ে কোথাকার। রিহান ধমক দিয়ে বলে। মীরার হাসি পায়। রিহানের কামিজ ছড়িয়ে উন্মুক্ত করে পেট, সেখানে কামড়ে ধরে দাঁত দিয়ে মীরা ব্যথায় আর্তনাদ করে ওঠে। অস্পষ্ট মুখ দিয়ে বেরিয়ে আসে, ও। রিহান তখনও মুখ গুজে আছে সেখানে। রিহান মশরামশরি করে, লাভ হয় না। রিহানের কোমর চেপে ঘনিষ্ঠ করলো আরও মেয়েটাকে নিজের সাথে। এরপর ওর চোখের দিকে তাকে রাগী কণ্ঠে বলে উঠল, ভাই ডাকার শাস্তি, সুস্থ থাকলে তোর খবর ছিল আজ, বেয়াদব। শাহনাজ অন্ধকারে এদিক ওদিক তাকাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে অনেকটা রাত হয়েছে। কাজল গ্রামে আছে, দেখা করবে বলেছে। কতদিন পুরুষটাকে সচক্ষে দেখে না, আজ 5 মাস পর দেখবে। কিন্তু এখনো আসছে না দেখে শাহনাজের মনটা একটু খারাপই হলো। কিন্তু আসবে শাহনাজ জানে। কাজল যখন একবার বলেছে আসবে, তার মানে আসবে। শাহনাজ অস্থির হয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক তখনই কাজল এসে হুট করে ভাউ করে উঠল। শাহনাজ আশঙ্কিক ভয়ে চমকে উঠল। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু কাজল ধরে নিল। বেশ নিকটে চলে এলো দুজন। কাজল নিজেও বেচারা এখন ঘটনাটাই প্রায় অপ্রস্তুত হয়ে গেল। শাহনাজের অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতিবিধি লক্ষ্য করে কাজল দূরে সরে দাঁড়ালো। শাহনাজ ছাড়া পেয়ে নিজেকে সামলে নিল। বহুদিন পর তাদের সাক্ষাৎ। কিছুটা লজ্জা অস্বস্তি হচ্ছে দুজনের। জড়তা সংকোচ ভেঙে শাহনাজ জিজ্ঞেস করলো, কেমন আছেন? কাজল 2 হাত ছাড়িয়ে দুদিকে মেলে ধরল। আকাশপানে তাকে মুচকি হাসলো। এরপর আবার শাহনাজের দিকে তাকে মিহি স্বরেই বলে উঠল। শাহনাজ ঠোঁট টিপে হাসে, এরপর চঞ্চল হলো। হাতের ওনার কোন পেঁচাতে রিন্নি নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করলেন না? তুমিও ভালো ছিলে না। অন্ধকারে শাহনাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কাজল। শাহনাজ নাকচ করে কাজলের জবাবকে। একদম ভুল কথা, আমি ভালো ছিলাম। কাজল অধর এলিয়ে হাসে। মেয়েটা মজা করছে তার সাথে। শাহনাজ নিজেও হাসে। নীরবতা চলে অনেক সময়।
আবছা আলোয় তাকিয়ে আছে কাজল শাহনাজের মুখের দিকে। শাহনাজ দৃষ্টি নিচের দিকে, তবু একটু পরপর তাকাচ্ছে কাজলের দিকে। চোখে চোখে যেন কথার আদান প্রদান করছে দুই কপোত কদবী। কত দিন মাস পর দেখা। কাজল এগিয়ে এসে শাহনাজের ঘোমটা দেওয়া ওনার ফাঁক দিয়ে বেরিয়ে আসা কিছু চুল আনমনে গুজে দিল কানের পিঠে। শাহনাজের অনুভূতি জাগ্রত হলো, নড়েচড়ে উঠল মেয়েটা। কাজল অবশ্য ব্যাপারটা পাত্তা দিল না। সে শহরে থেকেছে, তার কাছে এসব খুব কমন হলো। শাহনাজ গ্রামের মেয়ে, যদিও এখানকার যা যুগ পড়েছে গ্রাম শহর সব মেয়েরাই এসবই পটু, কিন্তু কাজল শাহনাজকে সবার সাথে তুলনা করে না। সবাই এক নয়, তেমন কাজলও সবার মতো নয়, সে একটু ভিন্ন রকম। কাজলের কাছে ভিন্ন, তাই তো মনে ধরেছে। হৃদয়ের গোপনে পৌঁছাতে পেরেছে মেয়েটা, হৃদয় স্পর্শ করেছে। কথা হলো দুজনের মাঝে। রাত বাড়ল, শাহনাজ ছটফট করে যাওয়ার কথা, এদিকে কাজল ভুলে বসেছে। কথাই বলে যাচ্ছে শুধু, কত কাহিনী। সুইজারল্যান্ডে কি কি করেছে, কি হয়েছে সব। শাহনাজ শুনে কাজল চুপ করতেই শাহনাজ মিনমিন করে বলে, বাড়ি যেতে হবে, বেশি দেরি হলে আম্মা বকবে। কাজলের হঠাৎ মনে হলো সত্যি অনেক রাত হয়েছে, তবু সে কথার প্রসঙ্গ পাল্টে বলল, রিহান সুস্থ হলে বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। আম্মা কাল জিজ্ঞেস করছিল এ ব্যাপারে। শাহনাজ জানালো। কাজল ঘাড় নাড়ে বলে, বলে দিও তুমি, এখন বাড়ি যাও। শাহনাজ মাথা দুলে আছে বলে হাঁটা ধরে। দু কদম এগুতেই কাজল পেছন থেকে ফের ডেকে উঠল। শোনো। শাহনাজ অবাক হলো, পেছন ফিরে তাকিয়ে দেখলো একটা কিছু আছে কাজলের হাতে। কাজল একটু এগিয়ে এসে শাহনাজের হাতে দিল সেটা, একটা ফুল। আচমকাই বলে উঠল, ভালোবাসি শাহনাজ। এরপর মুচকি এসে সামনে চলে গেল। অন্ধকারে মিলিয়ে গেল পুরুষটা। শাহনাজ বিস্ময় নিয়ে তখনও দাঁড়িয়ে আছে। মিনিট খানেক সময় পর ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি রেখা ফোটে। ফুলটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকিয়ে, এরপর মুখে মুচকি হাসি নিয়ে বাড়ির ভিতর চলে গেল। রাতে ঘুম ভেঙে মীরা দেখল রিহান ওর দিকে তাকিয়ে আছে। অবাক হলো, অপ্রস্তুত ভঙ্গিতে উঠে বসে চোখ কষলে দেওয়াল ঘড়ি দেখল। রাত তখন 2টার কোঠায় পৌঁছেছে। রিহান তখনও ওর দিকে অপলক তাকিয়ে আছে। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি জেগে আছেন কেন রিহান? কথার মাঝে হঠাৎ করে মীরা থামল। অসহায় বোধ করলো নিজেকে। ভাগ্য ভালো তাই ভাই বলতে গিয়ে বলেনি। সন্ধ্যের যা ধমক দিয়েছে রিহান, এখন আর সাহসী কুলোয়নি ভাই বলতে। রিহান ঠোঁট পাকিয়ে হাসলো। সন্ধ্যার ওষুধ তবে কাজে দিয়েছে। মীরা আবার জিজ্ঞেস করে, আপনি এভাবে জেগে আছেন, ঘুমানো উচিত আপনার, শরীর খারাপ করবে। করবে না। বলে পা একটু এগিয়ে এলো মীরার দিকে। শোয়া থেকে টেনে নিজের পাশে শুয়ে দিল মেয়েটাকে। আচমকে এমন ঘটনায় মীরা চমকে উঠল। সমাত্রই অস্থির হলো মেয়েটা। তড়িঘড়ি করে শোয়া থেকে ওঠার চেষ্টা করে বলে উঠল, কি করছেন আপনি? পায়ে লেগে যাবে, শুনুন। রিয়ান শুনলে তো টেনে ধরে রাখে। বুকে ভারী প্রস্তুত চাপ যেন পড়ে না, ডাক্তার সতর্ক করে দিয়েছে। রিয়ান বাহুর ওপর নিল মীরাকে। মীরা চুপ করে শান্ত হয়ে পড়ে থাকে সেভাবে। এখন এটা ছাড়া আর কিছু করলে যে রিয়ান আর দস্তাদস্তি করবে মীরা ভালো করে জানে। আর জোর খাটালে পায়ে বা বুকে আঘাত লাগতে পারে, যেটা মীরা একদম চাইছে না। রিয়ান নিজেও চুপচাপ, শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। রিয়ান অনেক সময় পর বলে উঠল, তুমি নিঃসন্দেহে একজন সুন্দরী, আমার সুন্দরী বউ। মীরার হৃৎপিণ্ড হঠাৎ তড়িৎ গতিতে ছুটতেই মেয়েটা উপলব্ধি করলো। হৃদয়ে ভালো লাগাই দুলিয়ে উঠল। কথা ফুরিয়েছে মেয়েটার, গলা দিয়ে শব্দ যেন বেরোতে চায় না। পুরুষটা তার প্রশংসা করছে, যার মুখ দিয়ে আজ পর্যন্ত ভালোবাসার কথা বেরোলো না। তার মুখে প্রশংসা মীরা একটু না অনেকটা অবাক হয়েছে। লাগামহীন কাজকর্ম পুরুষটা প্রায় করে। অন্তরে ভালোবাসা পুরুষটা মীরার জন্য আকাশসম পুষে, কিন্তু মুখে তার বিষ, সারাক্ষণ গম্ভীর। মীরা আজও ভেবে পায় না এই পুরুষটাকে সে ভালো কি করে বেসে ফেল। মীরা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। তার হঠাৎ করে কেমন অস্থির লাগছে। মিনমিন শব্দে উচ্চারণ করল, আপনার তুলনায় তুচ্ছ শেখ সাহেব। রিহান হেসে উঠল। আচমকায় নিস্তব্ধ রাতে হাসি শব্দ ঝুঙ্কার তুলো। মীরার কানে বাজে সেই হাসি। অবাক হয়। রাতের স্বল্প অন্ধকারে দারুণ সেই হাসি।
মীরার চোখে বড়ই চমৎকার দেখলো, চিকচিক করে চোখ। রিয়ান হঠাৎ গম্ভীর হলো, আগে নাই স্বভাব সুলভ মুখের ভাবভঙ্গি পূর্বে নাই গম্ভীর স্বরে বলে উঠল, ভার্সিটিতে যে বাংলা এসেছে তোমার ভর্তির জন্য যাবে কাল, সময় সীমিত। মীরার মনক্ষুণ্ণ হলো। এমন রোমান্টিক মুহূর্তে সে এসব কথা মোটো আশা করেনি। ইচ্ছেও নাই এসব নিয়ে আপাতত ডিসকাস করার। প্রসঙ্গ পাল্টে অদ্ভুত কাজ করলো। রিয়ানের বুকের কাছে টি শার্ট সরিয়ে অতল স্পর্শ করতে রিয়ান মেয়েটাকে এক হাতে চেপে ধরল, নিজের দখলে নিল পুরোটা। বউকে সে খুব ভালো করে চিনে। বউ তার লেখাপড়া নিয়ে ফাঁকিবাজি করে, অমনোযোগী। কিন্তু এমনটা হলে হবে না। রিহান চাই মীরা নিজে কিছু করুক, আর এদেশে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। তবে আপাতত সেও এসব আর কিছু বলল না। মীরার একটু আগে মুখে না বলার ইচ্ছে পূরণ করতে ব্যস্ত হলো। রিয়ান অসুস্থ, তারপর এতদিন যাবৎ ঘরে বসে ল্যাপটপে কাজ, তারপর ভিডিও কলে মিটিং, কোনোটাই বাদ দেয়নি সে। এটার চেয়েও বড় কথা, যখন সে এসব করে তখন মীরাকে রুম থেকে বের করে দেয়, কিংবা হঠাৎ করে মীরা চলে এলেও কেমন রেগে ধমক দেয়। এই সামান্য কারণে কেন রিহান তাকে ধমকায় বা রেগে যায় মীরা বুঝতে পারে না। এটা নিয়ে আজ দুপুর থেকে মনটা বড্ড খারাপ, সাথে চিন্তায় আছে। রুমে যায়নি। রিয়ান বেলকনিতে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মীরা লিভিং রুমে সোফায় বসে ভাবনায় মগ্ন। রোকে আজ সপ্তাহখানেক আগে বাড়ি ফিরে গিয়েছে। স্কুল যেতে হয়। মায়ের স্কুলের কথা মাথায় আসতে মীরা নিজের লেখাপড়ার কথা মনে পড়ল। মায়ের শরীর, দাদের শরীর ইদানিং ভালো যাচ্ছে না। মীরা কি মনে করে উঠে রুমের দিকে অগ্রসর হয়। বই খাতা বের করে লিভিং রুমে এসে সোফায় পড়তে বসলো। বেরিয়ে আসার সময় অবশ্য রিহানের দিকে রাগি চোখে তাকিয়েছিল। মীরা ভাবল হয়তো রুমে এসেছে, সেই জন্য এমনভাবে তাকিয়েছে। এটা ভেবে আরও কান্না পায় মেয়েটার। তবে মন শক্ত করে অনেকটা সময় পড়ল। দুদিন আগে কাজল ওকে ভর্তি করিয়ে দিয়েছে, আর গতকাল সে ঢাকা ফিরেছে, কারণ আগামীকাল তারা শাহানের যে বাড়িতে আসবে। মীরা ভাবল আজ রাতে রিহানের সাথে কথা বলবে। কেন হঠাৎ এমন ব্যবহার করছে মীরা বুঝতে পারছে না। আশার যখন এসব ভাবছিল তখন শিশির এলো। দুপুরে খেতে আসেনি। মীরা শিশিরকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। শিশির অবশ্য বলল কাজের মহিলাকে বলবে, কিন্তু মীরার এটা ভালো লাগেনি। মেহমান শিশির এ বাড়ির, তার যত্নাত্নি করা দায়িত্ব তার। শিশিরকে বসিয়ে খাবার আনতে গেল মীরা। এসব শিশিরকে খেতে দিয়ে পাশে বসলো। শিশির খাবার খেতে লাগলো। মীরা কিছু সময় চুপ থেকে হঠাৎ বলল, ইফাত ভাইয়া কাল রাত থেকে খাবার খাচ্ছে না। শিশিরের হাত মুখ সব থেমে গেল। স্থির হয়ে বসে রইল। মিনিটখানিক সময় পর উঠে হনহনিয়ে উপরে গেল। মীরা পেছন থেকে ডাকলো, শুনল না। মীরা নিচে স্থির হয়ে পায়চারি করতে লাগলো। তার ঠিক কয়েক মিনিট পর মীরা হন্তভম্ব হয়ে গেল। শিশির, ইফাত একসাথে আসছে। দুজনকে দেখে মীরা স্বস্তি পায়। শিশির যার আগে কোনো অঘটন ঘটেনি এটা ভেবে ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করলো। এরপর দুজনকে খেতে দিল। রাতে খাবার শেষে মীরা অনেক রাতে রুমে ফিরল। রিহান তখনও ল্যাপটপ নিয়ে বসে আছে। মীরা একবার দেখে আলগোছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের পোশাক বদলে এসে কোনো রকম শব্দ না করে সাবধানে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। চোখের কোঠায় চিকচিক করে জল। বিড়বিড় করে আনমনে বলে উঠল, কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার পর মানুষ সেটার কদর করতে ভুলে যায়। এরপর চোখ বন্ধ করে নিল। মনে মনে ঠিক হলো এখন থেকে সে এসব নিয়ে মন খারাপ করবে না, লেখাপড়ায় ফোকাস করবে। মায়ের জন্য, দাদির জন্য সে কিছু করবে। মাকে বেশি আর কষ্ট করতে দিবে না। এসব হাবিজাবি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। তবে শরীরে জড়ানোর পোশাকের মাঝে খণ্ডিত অংশ ভেদ করে পেটের উপর শীতল হাতের স্পর্শ পেয়ে তন্দ্রা ছুটে গেল। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস আর গায়ে অল্প স্বল্প ভার অনুভব করে মেয়েটার বুঝতে বেগ পেতে হলো না এটা নিজের প্রাণপ্রিয় স্বামী। মীরা রিহানের স্পর্শে সায় দিল। রিহান ধীরে ধীরে বউকে নিজের আয়ত্তে নিল। নিজের সবটা দিয়ে বউকে ভালোবাসে। রাতের শেষ প্রহরে মীরা সাহস শেষ করে যখন বেরিয়ে এলো, রিহান চাইলো ওর চুলগুলো মুছে দিতে, কিন্তু মীরা দিল না। তাচ্ছিল হেসে বলে উঠল, আপনার যা ইচ্ছা তা তো পাচ্ছেন, এর বেশি কিছু করতে হবে না আপনার। রিয়ান হতভম্ব। কি থেকে কি বললো মেয়েটা, কিছুই আগামাথা বুঝে আসে না। মীরা মন প্রাণ দিয়ে চাইছিল সবসময় ওর মতো এক ধমক দিয়ে রিহান ভাই তার থেকে টাওয়াল নিয়ে যত্ন করে চুল মুছে দিক, কিন্তু এমন কিছুই হলো না।
মীরার মন যাতে আরও ব্যথিত হলো, চোখ জলে কান্না পায়। মীরা নিজে চুল মুছে টাওয়াল রেখে এলো, তারপর বিছানায় এসে রিহানকে বলল। শুয়ে পড়ুন, আবার কাল কাজ করতে হবে তো। মীরা ভেবেছিল রিহান হয়তো এই কথাগুলো শুনে রেগে যাবে, মীরাকে ধমক দিবে, কিন্তু এবারও তেমন কিছুই হলো না। রিহান শুয়ে পড়ল পাশ ফিরে। মীরার কান্নাগুলো গলায় আটকে শ্বাসরুদ্ধ হলো, মুখে হাত দিয়ে কান্না চেপে রাখলো। শাহনাজদের বাড়ি খুব বেশি বড় নয়, রাস্তার সাথেই পাকা একতলা দালান, জায়গাটা খুবই স্বল্প। একটা রুমে কাজলদের বসতে দেওয়া হয়েছে। শাহনাজকে আতিক চৌধুরী আর কারিরা বেগম দেখতে এসেছে আজ। শাহনাজকে তাদের পছন্দ হয়েছে, তবে পরিবেশ আর ভাই নেই, তার উপর আতিক চৌধুরীর তুলনায় সামান্য অর্থসম্পদ তাদের। নামডাক সব দিক দিয়ে ভাবনা চিন্তা করলে শাহনাজকে কোনোভাবেই আতিক চৌধুরীর পছন্দ হওয়ার কথা নয়। তবে ওই যে ছেলে ভালোবাসা, তার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছে। তবে বিয়েটা ঘরোয়াভাবে আজই দিতে চান তিনি। এতে অবশ্য কারোর সমস্যা নেই, শুধু শাহনাজ মায়ের একটু চাপ হয়ে গেল, স্বামী নেই বাড়িতে। পুরুষ বলতে নিজের ওই চাচাতো বোনের জামাই আর ছেলে কিছুদিন আগে বিদেশ থেকে ফিরেছে, সে এসেছে। আর পাশের বাড়ির কয়েকজন মুরব্বী, রাতে বিয়ে পড়ানো হবে। শাহনাজকে একটা রুমে সাজাচ্ছে শিশির ইশতা। মীরা বসে আছে এক পাশে। এসবে তার মন তার উদাসীন। সে আজ সকালে বাড়ি থেকে বেরোনোর পর আর একবারও রিহানের সাথে কথা বলেনি। দেখা হয়েছে, চোখাচোখি হয়েছে, তবে এত মানুষের ভিড়ে রিহান মীরাকে একবারের জন্য নিজের কাছে পায়নি। মূলত মীরা নিজেই যায়নি, দূরে দূরে রয়েছে। এর মধ্যে একটা মেয়ে এসে বলে গেল রোকেয়া বেগম তাকে ডাকছে বাড়ি যেতে। মীরা বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যেতে দেখলো পুরো বাড়ি অন্ধকার। এখন সন্ধ্যার একটু পর, বাড়িতে কেউ নেই। মীরার এটা দেখে রাগ লাগলো। সে এতটাই ভাবনায় মগ্ন ছিল রিহানকে নিয়ে যে বাড়িতে কেউ নেই এটাও ভুলে গিয়েছিল। কিন্তু মেয়েটা তাকে মিথ্যা কথা কেন বলল ভেবে পেল না মীরা। ওঠানোর শেষ প্রান্তে গিয়ে টিনের গেট খুলে বেরোতে নিলে একটা হাতের স্পর্শ পেল কোমরে। জামার উপর দিয়ে কেউ পেট বরাবর কোমর স্পর্শ করেছে। ভয়ে জমে গেল মেয়েটা, গা ঘিন ঘিন করে। মুহূর্তের মধ্যে মীরা ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল। আবছা আলোয় একটা পুরুষালী অবয় দেখতে পেয়ে কঠিন স্বরে বলে উঠল। শিক্ষার অভাব রয়েছে? এভাবে কোনো মেয়েকে টাচ করার সাহস কোথায় পান? কে আপনি? বাড়ির ভেতর কি করে প্রবেশ করলেন? বলতে বলতে মীরা গেটের বাইরে গিয়ে রাস্তায় দাঁড়ালো। ছেলেটা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সেখানে এসে উপস্থিত হলো রিহান। সে অনেকটা জোরে জোরে শ্বাস টানছে। মীরাকে দেখে কোনো কথা না বলে টেনে নিজের সাথে চেপে ধরল আর গম্ভীর স্বরে বলে উঠল। এটা ইরফান, শাহনাজের খালাতো ভাই, তুমি চিনবে না? ও হ্যাঁ শালাবাবু, এটা আমার বউ, আপনার বোন। শেষের কথাটা দাঁত কিরমির করে বলে। মীরা হঠাৎ রিহানের এরূপ ব্যবহারে কিছুই বুঝতে পারে না। ওদিকে অন্ধকারের মাঝে ওই ছেলেটার মুখে দেখতে না পেয়ে মীরা ঠিকই বুঝতে সক্ষম হলো ছেলেটা মীরার দিকে তাকিয়ে আছে। মীরা রিহানকে জড়িয়ে ধরে সমান তালে কেঁদে যাচ্ছে। বেচারি ভয় পেয়েছিল। স্বামী ব্যতীত পরপুরুষের এমন বাজে স্পর্শ নিজের শরীরে মেনে নিতে পারছে না মেয়েটা। রিহান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মীরা তাকে জড়িয়ে ধরে রাখলেও সে মূর্তি নাই, একদম সোজা, দুই হাত সে মুঠো করে রেখেছে। রাগে তার সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে সব, শুধু একটু পর সে যেন কিছু করতে পারছে না। মীরা হঠাৎ কান্না বন্ধ করে রিহানকে ছেড়ে দিয়ে রিহানের দিকে একবার অশ্রুসিক্ত নয়নে তাকে দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। রিহান পাশের একটা গাছে লাথি মারে। সে কতটা ভয়ঙ্কর হতে পারে এই রমণীর জন্য আতিক চৌধুরীর কোনো ধারণা হয়তো এখনো হয়নি। এরপর রিহান দ্রুত কদম ফেলে মসজিদের দিকে গেল। আতিক চৌধুরী ওই দিক থেকে আসছিল, ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট। রিহান হাতের ইশারা করতে ছেলেটা চলে গেল। আতিক চৌধুরী বুঝে গেলেন ওনার হাতে আর কিছু নেই। রিহান সব নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। রিহান খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ইরফানকে আপনি কেন এনেছেন মিস্টার চৌধুরী? রিহানের কণ্ঠস্বর খুব শান্ত, কিন্তু আতিক চৌধুরীর কাছে বড্ড অশান্ত আর অস্বাভাবিক শোনালো। তবে বিশেষ পাত্তা দিল না। তিনি নিজেও খুব স্বাভাবিকভাবে সিগারেট বের করে পকেট থেকে, এরপর সেটা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে টানতে লাগলেন। রিহানের রাগের চোটে জল শক্ত করে হাত মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। তার জীবনে এমন জঘন্য একটা অধ্যায় আসবে সে কখনো ভাবেনি। রিহান খুব বিচক্ষণ।
আতিক চৌধুরী এজন্যই হাতে হাতে রেখে আসছে রিহানকে, কিন্তু ইদানিং বিগড়ে যাচ্ছিল ছেলেটা। মীরাকে ভালোবেসে ছেলেটা এই 1 বছরে খুব বেশি ওনার লস করিয়েছে। তবু তিনি চুপচাপ সব হজম করেছে, কারণ একটাই, নিজের হাতে রাখতে হবে রিহানকে, নয়তো বিরাট লস হবে ওনার। কিন্তু রিহান যেন দিনকে দিন বদলে যাচ্ছে। তার পিঠ পিছে অনেকটাই নিজের শক্ত একটা স্থান তৈরি করে নিয়েছে। এতে তিনি ক্ষিপ্ত, ক্রোধিত, তবুও শান্ত রাখতে চাইছে নিজেকে, আর করলেনও তাই। বলল, শেখ সাহেব রিল্যাক্স, আপনার স্ত্রী, আম্মা, দাদি রয়েছে এখানে, কেউ যদি সব শুনে ফেলে। রিহান আতিক চৌধুরীকে থামিয়ে দিল, বলছে একবার করেছি আর না। সে মরতে মরতে দুবার ফিরে এসেছে, কিন্তু সে পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এখন তো তার বউকে টানা হচ্ছে। সে এবারের একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। হয় সে এই পথ ছাড়বে, না হয় একেবারে আঁকড়ে ধরবে সেই বিপজ্জনক রাস্তা। রিহান মাথা দোলালো। আতিক চৌধুরী ঘাবড়ে গেলেন। তিনি জানেন রিহানের এই ঘান্নার স্টাইল সে সাধারণ কোনো ইঙ্গিত নয়। রিহান ঠোঁট কামড়ে ধরে আছে। ডান হাত উঁচু তার। আতিক চৌধুরীকে কথা বলতে নিষেধ করেছে। সেই হাতটা নামিয়ে নিল, মাথা নাড়তে নাড়তে বলে উঠল, খুব বড় ভুল করলেন আপনি। আপনি এখন থেকে দেখবেন নিজের হাতে তৈরি করা পুতুলটা এখান থেকে কিভাবে আপনাকে নাচায়। বলে রিহান 1 সেকেন্ডও দাঁড়ালো না। এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে সোজা বাড়ির ভিতর চলে গেল। আতিক চৌধুরী পেছনে দাঁড়িয়ে দাঁত কিরমির করতে লাগলেন। সে ভাবেনি রিহান এত দ্রুত নিজের ভালোটা বুঝে যাবে। কিন্তু ছেলেটার ব্যক্তিত্বের প্রশংসা না করলে নয়। যেমন তার কথাবার্তা, তেমন তার চলাফেরার স্টাইল, সাথে বুদ্ধির তারিফ না করলে নয়। তার ডুবন্ত বিজনেস কিভাবে দাঁড় করিয়েছে পুনরায়, এটার আশা তো তিনি ছেড়েই দিয়েছেন। তবে রিহান কিভাবে আবার সব ঠিক করে দিল। কিন্তু মাঝে ছেলেটা দুবার মরতে যে বেঁচে এসেছে, কিন্তু এতে তো তার কোনো দোষ নেই। রিহান নিজেই এতটা দ্রুত এগিয়েছে নিজের সাফল্যের দিকে যে এখন তার জীবনে টানাটানি পড়ল। সেক্ষেত্রে হঠাৎ সব কিছু ছাড়তে গেলে ঝামেলা তো হবেই। এখন না চেয়ে পিছু ফিরে আসার, আর না পারছে বেচারার সামনে যেতে। কিন্তু তিনি নিজের লস কিছুতেই করবে না। রিহানকে সে নিজের হাতে তৈরি করেছে, আর নিজের মতো করেই রাখবে। আদৌ তিনি এতে আগের মতো সফল হবে কিনা জানে না। আতিক চৌধুরী মুচকি হাসলেন। রিহানকে তিনি কিছুতেই হাতছাড়া করবেন না। এর জন্য যা করতে হয় তিনি তাই করবেন। মীরাকে রিহান এরপর পুরোটা সময় নজরে রাখলো। ইরফানের সাথে মীরার বিয়ের কথা বলেছিল শাহনাজের মা। রিহান সেই খবরও জানে। ছেলেটা সুবিধার না। রিয়ান রাগে ফেটে পড়ছে ভেতরে। যখন মীরাকে ধরে কান্না করছে, ইরফান ওকে নোংরাভাবে টাচ করেছে সেজন্য। রিয়ান তখন থেকে শুধু দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। শাহনাজ আর কাজলের বিয়ে খুব ভালো করে মিটল। খাওয়া দাওয়ার পর্ব শেষ। রাত 9টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল চৌধুরী পরিবার। শেখ বাড়ির তারাও ফিরে গিয়েছে। শাহনাজের মায়ের সাথে ওনার চাচাতো বোন থাকবে। কাল তারা সবাই ঢাকা যাবে। শাহনাজ চৌধুরী বাড়ি দেখে বিস্ময়। কিছু কোনোরকম পত্রিকা দেখাতে ভুলে গেল। এত বড় বাড়ি আর এত গার্ড। শাহনাজ ভয়ে শিশিরের হাত জড়িয়ে ধরে আছে। কারিরা বেগম ছেলে বইয়ের মুখে তুলে খাইয়ে দিচ্ছে। এ বাড়িতে শাহনাজ কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা করে ফেলেছিল নিজে। খাবার খেতে পায়নি। কারিরা বেগম সবটা নজরে রেখেছিলেন। তাকে এতটা আদর করতে দেখে শাহনাজ অনেকটা অকওয়ার্ড ফিল করলেও বেচারি এটা ভেবে ভালো লাগছে, এত সুন্দর মনের মানুষগুলো সে নিজের জীবনে পেয়েছে। রাতে 12:30টার দিকে শাহনাজকে বিয়ের সাজে শিশির কাজলের রুমে রেখে গেল। কাজল রুমে বসেছিল। শিশির যেতেই ওর হাতে একটা শাড়িতেই পড়ল, ফ্রেশ হয়ে এসো, ওইদিকে ওয়াশরুম, কিছু প্রয়োজন হলে ডেকো, যাও। শাহনাজ মাথা নেড়ে চলে গেল। 7-8 মিনিটের মধ্যেই মেয়েটা বেরিয়ে এলো। খুব সুন্দর করে শাড়িতে ঢেকেছে নিজেকে। শাহনাজ লজ্জা পাচ্ছে। কাজল মিটিমিটি হাসে। এতে বেচারি আরও লজ্জায় পড়ে, আর নিজেই লজ্জায় রাঙা মুখ লুকাতে আশ্রয় হিসেবে কাজলকে জড়িয়ে ধরল। কাজল হাসতে লাগলো। অনেক সময় পর কাজল শাহনাজকে নিজের থেকে ছাড়িয়ে কপালে চুমু খেলো। মোলায়েম স্বরে বলল, চলো ঘুমিয়ে পড়ি, ক্লান্ত তুমি। শাহনাজ এলোমেলো দৃষ্টি ঘোরালো। তাকে মীরার দাদি আজ অনেক কিছু শিখিয়ে দিয়েছে, কিন্তু এখন তো ব্যাপার উল্টো। ব্যাচে কি করবে বুঝতে পারছে না, তাই চুপ রইল।
কাজল নিজের পকেট থেকে একটা রিং বের করলো। চকচক করে সেটা, ডায়মন্ড দেখে বোঝা যাচ্ছে। শাহনাজের হাত টেনে সামনে নিল, এরপর সেটা হাতে পরিয়ে দিল। কিছুটা ঝুঁকে শাহনাজের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে জড়িয়ে ধরল, তারপর বলল, ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে ভাগ্য লাগে, আর আমিও ভাগ্যবান। শাহনাজ মুগ্ধ হলো, নিচেও জড়তা ঠেলে শক্ত করে জড়িয়ে ধরল কাজলকে। বুক ভরে প্রশান্তির নিঃশ্বাস টানে। সে নিজেও ভাগ্যবতী, রিহানের খোঁজ নেই। রাত বাজে 1টা। মীরা চিন্তায় অস্থির। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। মীরা ভাবলো একবার রেহনুমা বেগমকে ডাকবে, কিন্তু পরক্ষণে দরজায় কলিং বেল বাজে। মীরা দ্রুত খোলে, দরজা খুলে দেখলো রিহান। তবে প্রথমে খুশি হলো, রিহানের শরীরের অবস্থা দেখে চমকে উঠল। এই শীতে পুরুষটা ঘামে ভিজে জুবুথুবু হয়ে আছে। মীরা কিছু বুঝে ওঠার আগে রিহানকে শক্ত করে জড়িয়ে ধরল আচমকা। এরপর ফিসফিস করে বলে উঠল, ওর সাহস বেশি ছিল, একটু কমিয়ে দিলাম তাই। মীরা শরীর কাঁপছে, ভয়ে মেয়েটার শরীরের বল ছেড়ে দিল। রিহান বইয়ের অবস্থা বেগতিক দেখে ঝট করে বউকে কোলে তুলে নিল। একজন বুয়া তাদের থেকে বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। রিহান সেদিকে একবার তাকালো না পর্যন্ত। বউ নিয়ে সোজা সিঁড়ি পেয়ে নিজের রুমের দিকে চলে গেল। পেছনেই বুয়া দরজা বন্ধ করলো। রুমের সামনে এসে রিহান পা দিয়ে দরজা ফাঁক করে রুমের ভেতর প্রবেশ করলো। এরপর মীরাকে নিয়ে সোফায় বসলো। মীরা তখনও রিহানের গলা জড়িয়ে ধরে। খুব বেশি পরিশ্রম করলেই শরীর থেকে এমন ঘাম ঝরার কথা, অন্যথায় এমন নভেম্বর মাসে পুরুষটা যুবথুবু হয়ে এলো কোত্থেকে? তার উপর তখন এর কথার অর্থ বুঝে না মেয়েটা, কিন্তু একটু হলেও আন্দাজ করতে পারছে ইরফানের কথাই বলেছিল রিহান। মীরা রিহানের গালে হাত রাখে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে উঠল, আপনি ইরফানকে মেরেছেন? রিহান শুধু অল্প করে অধর কাঁপিয়ে হাসল। এরপর মীরার অধরে ঝাঁপিয়ে পড়ল। এমনিতেই ভয়ে ছিল মীরা, তার মধ্যে পোস্টার এমন উন্মাদনায় অনেকটা অপ্রস্তুত হলো। কিছু বুঝে ওঠার আগেই রিহান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। মীরা মুখ ফুটে কিছু বলার সুযোগ পেল না, কিন্তু অভিমান মনে পাহাড় সমান। এই কয়দিনে অনেক বেশি ইগনোর করেছে রিহান তাকে। দিনে যেমন তেমন, রাতে সে এক রত্তির ছাড় দিত না নিজের অধিকার খাটাতে। নিজের উদ্দেশ্য হাসিল করে তবে ক্ষান্ত হতো। মীরা এখন অনেকটাই অবাক হয়, রিহান শেখ আগে থেকেই এমন ছিল নাকি বদলে গিয়েছে, নাকি সে পুরুষটাকে চিনতে ভুল করলো। এর উত্তর যেন এই কদিন রিহান নিজের ব্যবহারের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু মীরা চায় এগুলো একটাও সত্যি না হোক, স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন হোক। পুরুষটা শুধু তাকে ভালোবাসুক, আগের মতো এমন ভোলা ভালা হয়ে সবসময় মীরাকে আগলে রাখুক। গুন্ডামি করে না, চোখের কাজল গায়ের শাড়ি শক্ত করে বেঁধে বন্দি করে রাখা লম্বা চুলগুলো সবটাই এলোমেলো করে দিয়ে পুরুষটা নিঃশব্দে বউকে কোলে তুলে ওয়াশরুমে চলে গেল। গত কয়েকদিনে সব কিছুই মীরার স্মৃতিতে হালকা হলো। হয়তো ভুলেও যাবে। সত্যি কি ভুলে যাবে? এইসব কোন ধরনের পাগলামি ইফাত ভাই? আপনি আবার কেন ঢাকা এসেছেন, আর আবার কি নাটক শুরু করেছেন এসব? ইফাত সাদের একদম কান্নিস ঘেঁষে দাঁড়িয়ে দুদিকে দুহাত মেলে দাঁড়িয়ে আছে। একটু এদিক ওদিক হলেই 3 তলা থেকে সোজা নিচে জমিনে। শিশিরের ভয় লাগছে, বুকের ভেতর দুরু দুরু করছে, কিন্তু তবুও মুখের ভাবভঙ্গি এমন করে রেখেছে যেন সে ভীষণ বিরক্ত ইফাতের উপর এসব কর্মকাণ্ডে। একটু আগে শিশির নিজের ল্যাপটপে কিছু করছিল, আর তখনই ইফাত মেসেজ করে ওকে সাথে ডেকেছিল। কিন্তু শিশির তো আসার পাত্রী নয়, তাই সে সুসাইড করার হুমকি দিয়েছে। তবেই না রমণীর মন নরম হলো। ইফাত মলিন হাসে। 1 মাসের বেশি সময় হতে চলো, আজও শিশির ওর প্রতি একটু মায়াও দেখালো না। এমন ভোলা ভালা মেয়েটা কিভাবে এত কঠোর হয়ে গেল? ইফাত ভেবে ভেবে হয়রান। ইফাত আস্তে করে সেখান থেকে সরে এলো। রাত বাজে 2টা। চাঁদের লাইটের আলোয় আলোকিত হয়ে আছে সব কিছু স্পষ্ট। শিশির ইফাতকে কার্নিশ থেকে সরে আসতে দেখে আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়লো। ইফাত ধীর পায়ে এসে ঠিক ওর সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের মুখের দিকে।
শিশির এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। সে কিছুতেই নিজেকে ইফাদের প্রতি দুর্বল দেখাতে চায় না, তাই বিরক্তিকর মুখে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ইফাদ ওকে আটকে দিল। দুহাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরল আচমকাই। শিশিরের চোখ বড় বড় হয়ে গেল। মোচড়ামুচড়ি করে ছোটার চেষ্টা করতেই ইফাদ হাতের বাঁধন আরও দৃঢ় করল। একে অপরের শরীর ছুঁই ছুঁই করছে। ইফাদের উষ্ণ নিঃশ্বাস শিশিরের চোখে মুখে পড়ছে। শিশির তবুও দমা নয়। সে ভেতর ভেতর এলোমেলো হলো, উপরে ঠিকই নিজেকে শক্ত রাখল। ইফাত মেয়েটার কানের পাশ দিয়ে আঙ্গুল দিয়ে স্লাইড করে গলায় এসে থামল। শিশিরের ঘামে ভেজা চিকচিক করতে থাকা গলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ শান্ত স্বরে বলল, তোর এই গলাটা না, এটা যখন ঘামে ভিজে যায় আমার দুনিয়া এখানে এসে থমকে চাই। তোর এই লোভনীয় ঘামে ভেজা গলাটা দেখার জন্য হলেও আমার তোকে চাই। শিশির মুহূর্তেই চমকে উঠল। ফটাফট হাত দিয়ে চেক করলো গলা, সত্যি ঘামে ভেজা। ইফাদকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়ালো। আগে পুরুষটা বাড়িতে সারাক্ষণ 3/4 প্যান্ট পরে ঘুরঘুর করত, চরিত্রের সাথে মিলত। কেমন পিলেবাই টাইপ একটা ভাবসাব বহন করত পুরুষটার পোশাক আশাক, যেটা ইদানিং করে না। লম্বা ট্রাউজার টি শার্ট পরার পর অসাধারণ লাগে পুরুষটাকে। আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, গম্ভীর থাকে, কথাবার্তা তেমন হেয়ালি করে না। আগে ক্লিন শেভ করতো, এখন গালে দাঁড়িয়ে আছে খোঁচা খোঁচা। শিশিরের মাথা ভো ভো করে। সে শরীরের তাল ঠিক রাখতে পারে না, কেন জানি পাগুলো অবশ্যই আসে। পড়ে যেতে নিলেই ইফাদকে আবার ধরে নিল। বাঁকা হেসে মেয়েটার কপালে টোকা লাগালো। এরপর বলে উঠল, তুই কি ভেবেছিস আমি মরতে এসেছি? একদম না। তোকে এমনিতে তো কথা বলার জন্য পাওয়া খুব কঠিন, সেজন্য শান্ত রেখে কথা বলার জন্য এই পদ্ধতি। যাই হোক, আমার ফোন চেক করেছিলি তুই সেদিন, যেটা করে মোটেও ঠিক হয়নি। অ্যাটলিস্ট ভালোবাসলে বিশ্বাসটা অন্তত জরুরি। এখন তোর তো আমার ওপর বিশ্বাস নেই, ভুল তো ঠিকই বুঝে নিলি। এখন আমার তোর ভুলটা ভাঙতে হবে, কাল সত্যিটা জেনে যাবি। ইফাদের কথার আগামাথা শিশির কিছুই বুঝতে পারে না। ইফাদ ওকে নিয়ে নিচে এলো। রুমে দিয়ে দরজা বন্ধ করে নিজের রুমে গেল। আর শিশির ঘর থেকে বেরিয়ে রেহানকে মেসেজ লাগালো। কোথায় যাওয়া হচ্ছে? মীরা বিছানা ছেড়ে ওঠার জন্য উদ্যত হতে রিহান পেছন থেকে প্রশ্নটা করে উঠল। মীরার কেন জানি সকাল থেকে অস্থির লাগছে। কিছু সময়ের জন্য পুরুষটার ভালোবাসায় মাথা থেকে আগের ঘটনাগুলো চাপা পড়ে গিয়েছিল। তবে ঘুমোতে গিয়ে কেন জানি মনটা বড্ড অস্থির হচ্ছে। তাই তো না ঘুমিয়ে রিহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল এত সময়। ঘড়ির কাঁটায় 8টার ঘরে পৌঁছাতেই উঠে বসল। মীরা বিছানায় বসা তখন। রেহান একটানে বউকে নিজের উপর নিল, কমফোর্টার দিয়ে দুজনকে মুড়িয়ে নিল। মীরার আমতা আমতা করল, সেভাবে চুপটি করে পড়ে রইল। এরপর হঠাৎ অধর কাঁপতে লাগলো। ঠান্ডা বাহিরে, মীরা দুঠোঁট একসাথে কাঁপছে, তাই কথাটা ভেঙে ভেঙে এলো। নিচে। রিহানের গম্ভীর মুখ। বউকে শক্ত করে জড়িয়ে ধরে আরও নিজের নিকটে টানে। পেছন থেকে গলায় মুখ গুজে বলে উঠল, যেতে হবে না। মীরা টু শব্দ করল না। এভাবে অনেক সময় পর মীরা ঘুমিয়ে গেল। রিহান থেকে থেকে বইয়ের গালে গলায় ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল। এমনই একবার করার পর হঠাৎ ফোনে শব্দ হলো। রিহান ভুরু কুচকে ফোন হাতে নিতে দেখল শিশির রাতে মেসেজ করেছে। রিহান শিশিরকে রিপ্লাই করে আরেকটা আইডিতে গেল। সেখানে হোয়াটসঅ্যাপে কিছু একটা দেখে রিহান বাঁকা হাসে। এরপর ফোন রেখে বউকে পুনরায় দ্বিগুণ শক্ত করে জড়িয়ে ধরল। মনে মনে বলল, আমি যেমনই হই না কেন তোকে আমার কাছে থাকতে হবে, এবং শুধু আমার হয়ে। রিহান কেমন, খুব খারাপ নাকি ভালো? মীরার মন ছটফট করে। তার মন এত বছর ধরে পুরুষটাকে ভালোবেসে একজন সুপুরুষ বলেই জেনে এসেছে। তবে কি তার জানার মধ্যে ভুল আছে? না, তা কি করে হয়? অবশ্য সে জানার জন্য চেষ্টাও তো করেনি, শুধু দেখেছে আর রোজ পুরুষটার প্রেমে একটু একটু করে পড়েছে। কিন্তু এখন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মীরা আনমনে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে।
সবে আজ ঢাকা যাচ্ছে। বাড়ির সবাই অলরেডি রওনা করেছে, কিন্তু রিহান মীরা বেরোয়নি। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। সবে একসাথে তো যাওয়া যাবে না, তাই একটা গাড়ি অনেক আগে চলে গিয়েছে। ওরা রিহানের ওই জিপ গাড়ি দিয়ে যাবে। মীরা যদিও একটু মত নেই এতে, কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাই চড়ে। এখন এটা দেখলেই মীরার ভয় লাগে। মীরার পায়ে নরম কিছুর স্পর্শ পেয়ে চমকে উঠল কিছুটা। নিচে তাকিয়ে দেখলো টম পাশও শাড়ি ঘেঁষে আছে, কোলে উঠবে সে। মীরা পেছনে থালা দেখে, খাবার দিয়েছিল টমকে। খাওয়া শেষ। মীরা ওকে কোলে তুলে ড্রেসিং টেবিলের ওপর টিস্যু বক্স থেকে টিস্যু নিল। টমকে কোলে তুলে টিস্যু দিয়ে মুখ মুছে দিতে দিতে বলে উঠল, কিছু কিছু কাজ যত সাবধানেই করো না কেন, প্রমাণ ঠিকই থেকে যাবে। মীরা কথাটা এমনি এমনি বলেও পেছনে দাঁড়িয়ে থাকা রিহানের নিকট কথাটার গভীরতা অনেক বেশি মনে হলো। সে ঘাড় এদিক ওদিক বাঁক করে। মোটেও সে কোনো কাজ প্রমাণ রেখে করে না, তবু ইদানিং অস্থিরতায় ভুগছে নিজে। মনে হচ্ছে এই বাচ্চা মেয়েটাকে ঠকানো হচ্ছে। সত্যিটা জানতে পারলে ম্যাচে অনেক কষ্ট পাবে। আবার এমন তো হতে পারে মীরা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। না না, এমনটা সে কোনোদিন মানতে পারবে না, আর না এমনটা হতে দিবে। শুনছেন, আপনি রেডি কখন হবেন? মীরার ডাকে রিহানের ধ্যান ভাঙে। রিহান হাতের টাওয়াল নাড়াচাড়া করে চুল মুছে এগিয়ে আসে মীরার কাছে। এরপর গলায় টাওয়াল ঝুলিয়ে টমকে নিজের কোলে নিয়ে বিছানায় রেখে দিল। মীরা ভুরু কুচকে আছে। রিহান বিছানা থেকে সাদা রঙের শার্টটা হাতে তুলে মীরার হাতে দিল। এরপর দুহাত দুদিকে মেলে ধরে আদেশের স্বরে বলল, পরিয়ে দে। মীরা বিনা বাক্যের শার্ট পরিয়ে দিতে লাগলো। বলিষ্ঠ শরীরে পিঠের কাছে গিয়ে থামে মীরা। পিঠের মাঝ বরাবর একটা ক্ষতর চিহ্ন। মাস এক আগে অ্যাক্সিডেন্টের ক্ষত শুকিয়েছে, তবে দাগ মেটেনি। মীরা সেখানে একবার আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। জিজ্ঞেস করলো, ব্যথা করে? ব্যথা করলে রাতে যে এত এত খামচি দিস, সেসব সহ্য করতে পারতাম না। মীরা থতমত খেল। কি সাধারণ একটা প্রশ্ন করলো সে, আর পুরুষটা সেটাকেও ঘুরিয়ে কোথায় নিয়ে উত্তর করলো। অদ্ভুত। মীরা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর শার্ট পরিয়ে দিল, বোতাম লাগিয়ে ব্লেজার গায়ে তুলে দিল। আগে প্যান্ট পরেছিল রিহান, এরপর টাই বেঁধে চুল ঠিকঠাক করে হাতে কালো রঙের দামি একটা ঘড়ি পরে গায়ে পারফিউম মেখে নিল। কালো রঙের একজোড়া লোফার পায়ে নিজের সাজ কমপ্লিট করলো। মীরা অপলক দেখে গেল শুধু। কত সুদর্শন পুরুষটা, দেখলে অন্তর জুড়িয়ে যায়। মীরার পরনে কালো রঙের একটা শাড়ি, সাদা ব্লাউজ, তাকেও দারুণ মায়াবী দেখাচ্ছে। রিহান বইয়ের কপালে চুমে খেলো। এরপর অধর পানে তাকে দুষ্টু হেসে বলে উঠল, শুধু লিপস্টিক নষ্ট করে তোর কাজ বাড়াতে চাচ্ছি না, রাতে উসুল করব সব। মীরা চোখ পিটপিট করে তাকিয়ে দেখে শুধু রিহানকে, কিছু বলে না মুখ ফুটে। রিহান বাহিরে দাঁড়িয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। একটু পর পর সেটা ঠোঁটের ভাঁজে চেপে ধরে ধোঁয়া ওড়াচ্ছে। এখানে সে আজ আসতো না, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে। সে পুরনো জীবনটা ভুলে যেতে চায়, নতুন করে বাঁচতে চায়। লোভ হয় তার, একটা সাধারণ জীবনযাপনের লোভ, ভালোবাসার মানুষটার সাথে সহজ সরল একটা সংসারের লোভ। কিন্তু কিভাবে হবে? আদৌ কি সেটা সম্ভব হবে নাকি রিহান জানে না, তবে চেষ্টা করলে ক্ষতি কোথায়? রিহান সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল। বাড়ির ভেতরে যার উদ্দেশ্যে পা ফেলতে সামনে এসে দাঁড়ালো একজন মধ্যবয়স্ক পুরুষ। রিহান বিরক্ত হলো। এই মানুষগুলো জাস্ট জঘন্য। রিহান তবু চুপচাপ দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়ানো পুরুষটা প্রচুর রেগে আছে মনে হচ্ছে। রিহানের এতে কোনো হেলদোল না দেখে পুরুষটা আরও রেগে গেল। কিছুটা উচ্চস্বরে বলে উঠল, একজন মানুষকে মেরে হসপিটালে পাঠিয়ে এখানে রং তামাশা করতে লজ্জা করে না তোমার? রিহান এমন ভাব করলো যেন সে খুব ভালো একটা কাজ করেছে, আর এতে সে গর্বিত। কোনো অপরাধ সে করেনি। ঘাড় এদিক ওদিক নাড়াতে নাড়াতে জবাব দিল, একদম করছে না। রিহান এর জবাব মোটো ভালো লাগেনি পুরুষটার। আগুনে ঘি ঢালার মতোই কাজ হলো। একদম রেগে রিহানের কলা ধরতে নিলে রিহান দুপা পিছিয়ে গেল। এতে করে হাতের নাগালের বাহিরে চলে গেল সে। পুরুষটা রাগে কটমট করতে লাগলো। রিহান যদিও
প্রমাণ বা দোষ ছাড়া কাউকে এভাবে মারার পাত্র নয়, সেটা খুব ভালো করে জানে তিনি। তবুও জিজ্ঞেস করলো, কেন মারলে আমার ছেলেকে? রিহান প্যান্টের পকেটে দুহাত গুজে নিল, শরীর তুলিয়ে কঠিন স্বরে বলে উঠল, চরিত্র আর দৃষ্টি দুইটাই কন্ট্রোল করতে বলবেন আপনার গুণধর পুত্রকে। এবার হসপিটাল পাঠিয়েছি, দ্বিতীয়বার এমন করলে দুনিয়া থেকে বিদায় করে দেব, মাইন্ড ইট। আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো? আমার ছেলেকে আঘাত করে এত বড় অন্যায়ের পরে কোন মুখে? রিহান হেসে উঠল ইরফানের বাবার এমন বেহুদা মার্কা কথা শুনে। এই পুরুষটাও আতিক চৌধুরীর পোষা গোলাম। ভালো একটা মুখোশের আড়ালে এরা জঘন্য কাজ করে। অবশ্য সে নিজেও মানুষটা সাধু নয়, তবুও এদের মতো জঘন্য নয় সে। রিয়ান বাঁকা হাসে, রসাত্মক স্বরে বলে উঠল, আপনার ছেলে বুঝি খুব ন্যায় কাজ করেছে অন্যর বউয়ের দিকে নজর দিয়ে? ইরফানের বাবা থতমত খেল। রিহান সেসব উপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। পেছনে দাঁড়িয়ে ফারুক সাহেব কটমট করতে লাগলো। শাহনাজ এই প্রথমবার পার্লারে সেজেছে। জীবনে প্রথম এত ভারী মেকআপে খারাপ লাগছে না মেয়েটাকে। গোল্ডেন কালার লেহেঙ্গায় অসাধারণ লাগছিল। সারাদিন কাজল বউকে চোখে চোখে রেখেছে আর দেখেছে। অনুষ্ঠান শেষ হতে যে যার মতো করে বিদায় নিল। বাড়ি খালি হলো। শাহনাজ আর কাজল কাল গ্রামে যাবে। আজ মীরাকে ধরে বেঁধে সেই জন্য আজ এখানে রেখে দিয়েছে। রিয়ান থাকবে না এখানে, সে বউ কিছুতেই রেখে যাবে না এখানে। রাত 8টা বাজতেই রিহান বউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। অতিরিক্ত অস্থিরতায় সে বিধ্বস্ত। মীরা ভেবে পায় না কেন এমন করছে রিহান। সুইজারল্যান্ড যাওয়ার আগে অব্দ মানুষটা আতিক চৌধুরীর ভক্ত ছিল, প্রায় থাকতো এখানে তাদের বিয়ের আগে। তাহলে লাস্ট 6 মাস ধরে কেন এ বাড়ি থাকে না? যখন মীরাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে উঠতে চেয়েছিল তখন মীরা একটু অবাক হয়েছিল, তবে ব্যাপারটা পাত্তা দেয়নি। ভেবেছিল হয়তো নিজের বউকে অন্যের বাড়িতে রাখতে চায় না, সেজন্য নিজেদের ফ্ল্যাটে রাখবে। কিন্তু তখন এটা স্বাভাবিক মনে হলো। এখন কেমন একটা লাগে। ইদানিং রিহানের ভাবসাবও সুবিধার লাগে না। মামা আতিক চৌধুরীর সাথে তো সে কথাই বলে না। মীরার নজরে বিষয়গুলো ঠিকই পড়েছে, কিন্তু সে তো তখন এত তলায়নি। মীরা আর চোখে গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকা রিহানের দিকে তাকায়। তারা প্রায় মেন রোড ছেড়ে দিয়েছে, আর একটু এগিয়ে বাড়ির রাস্তা ধরবে। খোলামেলা উদম জিপ গাড়িটাই ভালোই ঠান্ডা লাগছে। মীরা শাড়ি ভালো করে পেঁচিয়ে রেখেছে। রিহান বিষয়টা লক্ষ্য করে গাড়ি থামালো ছোট সরু রাস্তায়। নিজের গায়ে ব্লেজারটা খুলে মীরাকে পরিয়ে দিল। একটু এগিয়ে কপালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে আলগোছি নিজের হাত মীরার গালে রাখলো। কেমন ধীর কণ্ঠে বলে উঠল, আমার জান, অনেক বেশি ভালোবাসি। রিহানের কথা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই দুইটা গাড়ি এসে ওদের গাড়িটার পিছনে দাঁড়ালো। রিহান ভুরু কুঁচকে নিল। সে গাড়ি সাইডে পার্ক করেছে, তাহলে অন্ধকার। তবে ল্যাম্পপোস্টের আলোয় গাড়ি দুটোর দেখে রিহানের চোয়াল শক্ত হয়ে এলো। মীরা গাড়ি থেকে কয়েকজন পুরুষকে নামতে দেখে ভয়ে রিহানের দিকে চেপে গেল। রিহান তৎক্ষণাৎ নিজের কানের ব্লুটুথ চেপে মুখটা ঘুরিয়ে কারোর সাথে কথা বলে নিল। মীরা শুনতে পেল না, কারণ কেউ একজন ততক্ষণই পেছন থেকে বলে উঠল, এ গ্রুপের গ্যাংস্টার এসআর কি বউকে নিয়ে পালিয়েছে? মীরা কিছুই বুঝতে পারে না কথার মানে, শুধু গ্যাংস্টার কথাটা মেয়েটার মাথায় ঘুরপাক খাচ্ছে। কানে ঝনঝন শব্দে কিছু ভাঙছে যেন। রিয়ান নিজেও শুনেছে। সে খুব স্বাভাবিক, পরিস্থিতি যেমনই হোক এটাকে ঠান্ডা মাথায় সামলে নেওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। রিয়ান খুব ভালো করে জানে এখন কি করতে হবে। সে নিজের টাইটা আগে ব্যস্ত হাতে খুলে নিল, এরপর সেটা দিয়ে মীরার হাত বেঁধে নিল। এরপর একটা রুমাল বের করে প্যান্টের পকেট থেকে সাথে টিস্যু, রুমাল দিয়ে মুখ সহ চোখ বেঁধে টিস্যুগুলো মীরার কানের ভেতর গুঁজে দিল। ঘটনা এত দ্রুত ঘটছে মীরা কিছুই বুঝতে পারে না। যতক্ষণে বুঝতে পারল তখন থেকে ছটফট করে যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে নিষ্ঠুর একজন মানুষ মনে হলো সামনে বসা পুরুষটাকে। তবে রিহান একটু গাফলতি করলো না নিজের কাজে। মীরার বুকের ভেতর অজানা ভয়ে কাঁপছে, কলিজা চিনচিন করছে, চোখের জল রুমাল সহ ভিজে উঠছে।
রিহান বইয়ের কানে টিস্যু গুজে দেওয়ার আগে শুধু বলল, আমি আমার একটা রূপ তোমার সামনে সর্বদা ঢেকে রেখেছি আর ভবিষ্যতেও ঢেকে রাখবো। এরপর পেছনের দিকে তাকিয়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে গেল। মীরা ছটফট করছে, ভয়ে মেয়েটার দেহ থেকে আত্মা বেরিয়ে আসার জোগাড়। ওদিকে নড়তেও পারছে না। কিছুক্ষণ আগে আরও গাড়ির শব্দ শোনা গেল, মনে হয় আরও মানুষ এসেছে রিহানকে মারতে। মীরা হাতের বাঁধন অনেক সময় ধরে ট্রাই করেও খুলতে পারছে না। মীরা যখন এসব করতে ব্যস্ত তখন ঠাস ঠাস করে কিছুর বিকট শব্দ মেয়েটার অন্তর কেঁপে উঠল। ভয়ে লাফিয়ে উঠতেই গাড়ির স্টিয়ারিং লেগে গেল হাতে বাঁধাটায়। মীরার হাতগুলো সরালো না, একটু শান্ত হয়ে হাতটা আস্তে আস্তে খুলে নিল। অবশ্য সময় অনেকটা লাগলো। এরপর ঝটপট চোখের বাঁধন, কানে গুজে রাখা টিস্যু সব কিছু খুলে গাড়ি থেকে নেমে 4-5 কদম এগিয়ে এসে থমকে গেল মেয়েটা। একটা গাড়ির হেডলাইটের আলোয় রিহানের দিকে তাকিয়ে রইল ভীতু চোখে। রিহান নিজেও হয়তো ভাবেনি এমন কিছু হবে। একবার নিজের শরীরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একবার কোমরে রাখল। রাগ হচ্ছে নিজের উপর। পেছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন লোক, সাথে ইফাতকে দেখে মীরা আরও অবাক হলো। আর একটু আগে এখানে কত মানুষ ছিল, এখন কেউ নেই কেন? কোথায় সবাই? মেয়েটা আচমকাই চমকে উঠে হাত দিয়ে মুখ চেপে ধরল, ফুপিয়ে উঠল। রিহানের কিছু হয়েছে ভেবে মেয়েটা অস্থির ভঙ্গিতে এসে রিহানকে চেক করতে লাগলো। শরীর হাতিয়ে দেখলো কোথাও আঘাত লেগে রক্ত বেরোচ্ছে ভেবে, কিন্তু না, কোথাও কোনো আঘাত নেই। এগুলো রিহানের শরীর থেকে বেরোয়নি। মীরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে রিহানকে। তবে কি? মীরার সাথে সাথেই ভাঙ্গা স্বরে বলে উঠল, সবাই কোথায়? আর আপনার শরীরে এত রক্ত কেন? ইফাত এগিয়ে এসে মীরাকে ধরতে নিলেই মীরা দূরে সরে গেল, হাত উঁচু করে থামিয়ে দিল ইফাতকে। রিহান তখন চোখ বন্ধ। মীরা সোজা গিয়ে গাড়িতে বসে। ইফাত কিছু বলার জন্য মুখ খোলার আগে রিহান বলে উঠল, এদের শায়েস্তা করে দিবি। রিহান শেখের সাথে পাঙ্গা নিতে আসে, আর চৌধুরী সাহেবের সাথে কাল রাতে মিটিং ডিল করব। এরপর পা খুঁড়িয়ে খুঁড়িয়ে দুলতে দুলতে গাড়ির দিকেই বসলো। বিনা বাক্যে গাড়ি স্টার্ট করলো। 40-45 মিনিটের মধ্যেই ওরা এসে শেখ বাড়িতে পৌঁছালো। গাড়ি থেকে নেমে মীরা সিট বেল্ট থেকে ব্লেজারটা হাতে তুলে নিল। এরপর রিহানকে পরিয়ে দিয়ে কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল। রিহান অবাক হলো, ভেবেছিল মীরা হয়তো এ নিয়ে অনেক বেশি ভয় পাবে কিংবা রিহানকে ইগনোর করবে, কিন্তু তেমন কিছু তো হচ্ছে না মেয়েটার মধ্যে। রিহান দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর পা বাড়ায়। মীরা তাকে কভার করতে ব্লেজারটা পরিয়ে দিয়ে গেল। রিহান হেলে দুলে রুমে গেল। লিভিং রুমে অবশ্য মা দাদির সাথে দেখা হয়েছে, তবে তারা তেমন ভালো করে লক্ষ্য করেনি, তাই রিহানের ঝামেলা হলো না। সোজা নিজের রুমের দিকে চলে গেল। শাহনাজ অনুষ্ঠানের পোশাক ছেড়ে একটা সুতির শাড়ি পরেছে। শাড়িটা কাজলের মায়ের, কারিরা বেগমের অনেক আগের শাড়ির কালেকশন। শাড়িটা বেশ সুন্দর দেখতে। শাহনাজের প্রথম দেখাই ভালো লেগে গিয়েছে, তাই তো লোভ সামলাতে না পেরে আজকেই পরে নিয়েছে। তারপর অল্প করে সেজেছে ও। কাজল মাত্র ইফাতের সাথে কথা বলছে, একটু চিন্তিত সে। তার বাবার সম্পর্কে সে জানে না এমন না, শুধু এসব নিয়ে তার কখনো মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন যেন না ভাবলেই নয়। এসব নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে তার বাবা। রিয়ানের সাথে দ্বন্দ্ব সে কখনো মেনে নিবে না, বাবার সাথে কথা বলবে এ নিয়ে। চিন্তিত মুখে রুমে প্রবেশ করে বউকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। দরজা বন্ধ করে আস্তে ধীরে বইয়ের পেছনে গিয়ে দাঁড়ালো। শাহনাজ আলতো হেসে কাজলের গালে হাত রাখে। লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো একটু বেশি সুন্দর, দূর থেকেও একে অপরকে ভালোবাসা অনুভব করা। সেখানে তারা এখন একসাথে হয়েছে। অনুভূতি গাঢ় হতে প্রগাঢ় রূপ ধারণ করেছে। একটু লজ্জা বেশি আঁকড়ে ধরল ভেতর থেকে, তবে এটাও ভালো। লজ্জা পাওয়াও ভালো, তবেই না সম্পর্কে মধুময় হয়ে উঠবে, সুন্দর হবে আরও। ভালো লাগা, ভালোবাসা একজন আরেকজনের প্রতি দ্বিগুণ হবে। কাজল শাহনাজের বদ্ধ চুলগুলো উন্মুক্ত করতেই কাজল কেঁপে উঠল। একটু আগে অতি যত্নে দেওয়া চোখে কাজল ঠোঁটে লিপস্টিক সুন্দর করে বেঁধে রাখা চুল
আর যত্ন নিয়ে পরিহিত শাড়ি সবটা এলোমেলো হয়ে গেল মুহূর্তের মধ্যেই। বাহিরে অর্ধচাঁদ কাজলের ভালোবাসা দেখে লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে গেল। শাহনাজ লজ্জায় মুখ লুকালো নিজের ভালোবাসার মানুষ প্রাণপ্রিয় স্বামীর পক্ষে। রিহান রুমে এসে দেখল মীরা ওয়াশরুমে যাচ্ছে। মেয়েটা দরজা বন্ধ করার আগে রিহান ধরে নিল। মীরা আলগোছে দরজা ছেয়ে ওয়াশরুমে চলে গেল। রিহান জানতো এমন কিছুই হবে। মেয়েটা রোজকার নেই, আজকে আর ধস্তাধস্তি করবে না তার সাথে। রিহান দরজা লক করে মীরাকে টেনে নিয়ে ঝর্ণার নিচে দাঁড়ালো। হাতের কাপড় ততক্ষণে মীরা রেখে দিয়েছে, তাই আর বাধা দিল না। রিহান বইয়ের ভেজা চুলের ভাঁজে মুখ গুজে নাক ঘষে সেখানে বলল,